এই এই ওখানে কে রে? তোর বাবা! সঙ্গে সঙ্গে তারা এসে বিশ্বাস মশাইয়ের মাথায় সজোরে এক লাঠি বসিয়ে দিল। এরপর ওরা তাকে পুকুর পাড়ের বাবলা গাছের সঙ্গে মোটা দড়া দিয়ে বেঁধে ফেললে। বিশ্বাস মশাইয়ের জ্ঞান রইল না বেশিক্ষণ, মাথার যন্ত্রণায় ও রক্তপাতে। বেশ এমন কিছুই ঘটনা ঘটেছিল 40-এর ওই দশকে, যখন সামান্য কিছু চালের জন্য মানুষ মানুষকে খুন করতে পর্যন্ত এক মুহূর্তের জন্যেও দ্বিধা বোধ করেনি। মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য সেই সময় ছিল না, কিন্তু তাতে দোষ কি শুধু সাধারণ মানুষের ছিল? দোষ তো সবার। দোষ তো সেই লোভী ব্যক্তিদের যারা নিজেদের স্বার্থে এই মন্বন্তরে তৈরি করে। আসুন আজকের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশনির সংকেতের তৃতীয় ভাগে শোনা যাক গঙ্গাচরণ, অনঙ্গবউ এবং আশেপাশের গ্রামের লোকেরা কিভাবে চেষ্টা করছে শুধুমাত্র বেঁচে থাকার। নমস্কার, আমি দীপঙ্কর বংচ্যাটার থেকে। আর আজকের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশনির সংকেতের তৃতীয় পর্ব। যদি আমাদের উপস্থাপনা ভালো লাগে, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বিশ্বাস মশাইয়ের বাড়ি একদিন গঙ্গাচরণ গিয়ে দেখলে গ্রামের অনেকগুলি লোক জুটেছে। ঘন ঘন তামাক চলছে। হিরুকাপালি বলছে, আমাদের আমাদের কিছু ধান দেন বিশ্বাস মশাই, নয়তো আমরা না খেয়ে মরলাম। সঙ্গে সঙ্গে আরও 5-6 জন লোকও ওই একই কথা বললে। ধান দিতে হবে, না দিলে তাদের পরিবারের অনাহার শুরু হয়ে যাবে। বিশ্বাস মশাই বললেন, নিয়ে যাও গোলা থেকে যা আসে, 2 পা সাড়ি করে এক একজনের হবে। এখন যতক্ষণ আমার আসে ততক্ষণ তোমাদের তো দিয়ে যাই, তারপর যা হয়। গঙ্গাচরণ ধানের জন্য দরবার করতে গিয়েছিল। তাকে বিশ্বাস মশাই বললেন, আপনি তো ব্রাহ্মণ মানুষ, আপনাকে কর্জ হিসেবে ধান আর কি দেব? 5 আড়ি ধান নিয়ে যান। কিন্তু কিন্তু বামুন মশাই, এই শেষ, আমার গোলায় আর ধান নাই। গঙ্গাচরণ বিস্মিত হল বিশ্বাস মশাইয়ের কথায়। যার গোলা ভর্তি ধান, মাত্র এই কজন লোককে সামান্য কিছু ধান দিয়ে তার গোলা একেবারে নিঃশেষ হয়ে যাবে? এ কেমন কথা হলো? পথে তাকে হিরুকাপালি গোপনে বললে, বিশ্বাস মশাই ধান সব লুকিয়ে সরিয়ে ফেলে দিয়েছে পণ্ডিত মশাই। এই 5-এর মধ্যে দিতি হয় সেই ভয়ে। 2 পটি ধান ধরে, হাতির মতো গোলা। ধান নেই কীরকম? তা তোমরা তো ধান নিলে, এই কীরকম দেখলে গোলায়? গোলা সাবার পণ্ডিত মশাই, নিজের চোখে দেখে এলাম, এক দানাও নেই ওর মধ্যে। তাই তো। এইবারে এই ধান কটা ফুরুলি না খেয়ে মরতে হবে। কেন? এই ভাদ্র মাসের 10-12 তারিখের মধ্যেই তো আউশ ধান পেকে উঠছে, এ ভাবনা চলে যাবে তখন। আরে তা কি হয় পণ্ডিত মশাই? নতুন ধানের চাল খেলি সদ্য কলেরা, দেখবেন তাই লোকে খাবে পেটের জ্বালায় আর পটপট করে মরবে। ও চাল কি আর এখন খাওয়া যায়? না পেটে সহ্যি হবে? ও খেতে পারা যাবে কার্তিক অঘ্রাণ মাসের দিকে। তবে উপায় কি হবে লোকের? এবার যেরকমটা দেখছি, না খেয়ে লোকে মরবে। কথাটা গঙ্গাচরণের ঠিক বিশ্বাস হলো না। না খেয়ে আবার লোকে মরে? কখনো দেখা যায়নি যে কেউ না খেয়ে মরেছে। জুটে যাই কোনো না কোনো উপায়ে। যে দেশে এত খাবার জিনিস, সে দেশে লোকে না খেয়ে মরবে? অনঙ্গবউ বললে, ও কটা ধান আমি নিজেই ভেনে কুটে নেব ঢেকিতে, ওর জন্য আর কারো খোসামত করতে হবে না। কিন্তু ওতে কদিন চলবে গা? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এই শোনো না, আমি না একটা কথা ভাবছি। অন্য লোকের চাল কেন আমি ভেনে দেই না? এই বানি পাবো 2 কাটা করে চাল মনে। সে কি? না না, ছি 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 ছি। 2 কাটা চাল বানি দেবে আর তার জন্যে তুমি 10 আড়ি ধান ভানতে যাবে? ও অত কষ্ট করার দরকার কি বাপু? কষ্ট আর কি, 2 কাটা চালের দাম আজকাল কত, আমি তা ছাড়বো না।
দু কাটা চাল বুঝি ফেল না? লোকে কি বলবে বলো তো? বলুক কে? আমার সংসারে যদি দু কাটা চালের সাশ্রয় হয় তবে লোকের কথাতে কি আসে যাচ্ছে? দেখো, তুমি যা ভালো বোঝো করো, কিন্তু আমার মনে হচ্ছে তোমার শরীর টিকবে না। সে তোমায় দেখতে হবে না। তারপর অনঙ্গবাবু হঠাৎ খিলখিল করে হেসে উঠে ঘাড় দুলিয়ে দুলিয়ে বললে, তোমায় ঠকিয়েছি গো, তোমায় ঠকিয়েছি। গঙ্গাচরণ বিস্ময়ের সুরে বললে, কি ঠকিয়েছ? ঠকিয়েছি মানে চোখে ধুলো দিয়েছি। কেন? কতদিন আগে থেকে আমি ধান ভাঙছি। সত্যি? সত্যি গো সত্যি। নাইলে চালের হিসেব নিয়ে দেখো, দু কাটা চাল তো হাট থেকে কিনেছিলে। কতদিন খেলে মনে নেই? আমায় না জানিয়ে কেন অমন করছো তুমি? ছি 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 ছি। কাদের ধান ভানো? হরি কাপালিদের, এই শ্যাম বিশ্বাসদের। ককাটা চালের জন্য কেন কষ্ট করছো? ওতে মান থাকে না গো। ব্রাহ্মণের মেয়ে হয়ে এই কাপালিদের ধান ভানা লোকে জানলে কি বলবে বলো তো? এত ছোট নজর তোমার হলো কেমন করে, আমি তাই ভাবছি। বেশ, লোকে আমায় বলবে। তোমার ছেলেপুলে তো দুমুঠো পেট ভরে ভাত খেতে পাবে। তাছাড়া কাপালিদের দুই বউ ধান এলে দেয়, আমি শুধু ঢেকিতে পার দিই। তুমি ধান এলে দিতে পারো? এলে দেওয়া বড্ড শক্ত না? এলে দেওয়া শিখতে হয়। তাড়াতাড়ি গড় থেকে যে হাত উঠিয়ে নিতে পারে সে ভালো এলে দিতে পারে। এলে দেওয়ানো শিখছি একটু একটু। গঙ্গাচরণ স্ত্রীর কথায় ভাবনায় পড়ে গেল। তার স্ত্রী যে তাকে লুকিয়ে এ কাজ করছে তা সে জানত না। মাঝে মাঝে সে অবশ্য ভেবেছে, মাত্র দু কাটা এক কাটা চালে তার এক হাট থেকে আর এক হাট পর্যন্ত চলছে কি করে। এতদিন লুকিয়ে লুকিয়ে অনঙ্গবউ চালাচ্ছে তা তো সে জানত না। আহা বেচারি, যদি ধান এলে দিতে গিয়ে কোনোদিন ওর আঙুল ঢেকিতে পড়ে যায়। গঙ্গাচরণ পাঠশালায় বেরিয়ে গেলে হরিকাপালির ছোট বউ এসে ছ্যাঁচতলায় দাঁড়িয়ে চুপি চুপি বললে, উনি চলে গিয়েছেন? হ্যাঁ দিদি, যাই চলো বামুন বউ, ওরা সব বসে আছি তোমার জন্য। কত ধান আজকে? 5 আড়ি 3 কাটা, চিড়ে আছে 3 কাটা। আমাকে ধান এলে দেওয়া শিখিয়ে দিবি দিদি? ই মা, সে তো তোমার কাজ নয়। অমন চাপা ফুলের কলির মতো আঙুল ঢেকি পড়ে ছেঁচে যাবে যে, আর তার দায়িক আমি হব বুঝি বামুন বউ? দায়িক হতে হবে না সেজন্য। আহা, ভঙ্গি দেখো না, মরণের ভগ্নদশা। কাপালি বউ অনঙ্গ বউয়ের দিকে চোখ মিটকি মারছিল। তার প্রতি লক্ষ্য করেই অনঙ্গ বউয়ের শেষের উক্তিটুকু। হরিকপালির ছোট বউয়ের বয়স অনঙ্গ অপেক্ষা বছর 2 বেশি হবে। ছেলেপুলে হয়নি, রঙও ফর্সা, মুখ চোখের চটক ও দেহের গড়ন এবং বাঁধুনি বেশ ভালোই। রাস্তার লোকে চেয়ে দেখে। অনঙ্গ হেসে বললে, আর চোখ দেখাকে অন্য জায়গায় বহু লোকের মুন্ডু ঘুরিয়ে দিতে পারবি। কাপালি বউ হেসে গড়িয়ে পড়ে আর কি, বললে, মুন্ডু ঘুরিয়ে বেড়ানো বুঝি আমার কাজ? কি জানি দিদি, আর তুমি হচ্ছ বামুন বউ, আর তুমি যে অনেক মুনির মন টলিয়ে দিতে পারো মন করলি। আমরা তো তোমার পায়ের নোকের যোগ্যই নই। সামনে খোসামত করে বলছি নে বামুন বউ, গ্রামের সবাই বলে। অনঙ্গ বউ সলজ্জ হাসি মুখে বললে, যা। হরিকপালির 2খানা মেটে ঘর, একদিকে পুঁই মাচা, একদিকে বেড়ার মধ্যে লাউ ডাঁটা, ঝিঙে ও বেগুনের চাষ। পুঁই মাচার পাশে ছোট চালার নিচে ঢেকি পাতা। সেখানে জড়ো হয়েছে হরিকপালির বড় বউ, আরও পাড়ার 2-3টে ঝি বউ। ঢেকি ঘরের চারপাশে বর্ষাপুষ্ট বনকচুর ঝাড়, ধুত্র গাছ, আদারবাগ গাছে রাঙা রাঙা মটর ফল। ঢেকি ঘরের চালে তেলাকুচো লতা উঠে দুলছে। বর্ষা সজল হওয়ায় কচি লতা পাতার গন্ধ। অনঙ্গ বউ আর ছোট বউ সেখানে পৌঁছুতে সবাই বেশ খুশি হলো। বড় বউ বললে, এসো বামুন বউ, তুমি না এলি এই ঢেকি সেলের মজলিস আমাদের জমে না। খিত্তুরি কাপালি বললে, যা বললে দিদি, ঠাকুরন দিদি আমাদের ঢেক সেল আলো করে থাকেন, আমাদের বুকির মধ্যেই হু হু করতে থাকে উনি না এলে। অনঙ্গ বউ হেসে বললে, তোমাদের বড্ড দরদ দেখছি। ছোট বউ বললে, আমিও তা বলছিলাম, বামুন বউয়ের রাঙা পায়ের তলায় আমি মরতে পারি। বড় বউ বললে, সে তো ভাগ্যি, বামুনের এই স্ত্রী বউয়ের পায়ে মরবার ভাগ্যি চাই রে ছুটকি, সে এমনি হয় না। এদের দুপুরের মজলিস জমে উঠল।
কাপালিপাড়ার বৌঝিয়েদের এই একমাত্র আমোদ আহ্লাদের স্থান। এখানে না এলে ওদের দুপুরটা মিথ্যে হয় যেন। পাড়াগাঁয়ের গৃহস্থ বাড়ির মেয়ে, দুপুরে এদের দিবানিদ্রার অভ্যেস নেই, সময়ও পায় না। ধান ভানা চিড়ে কোটাতেই অবসর সময় কেটে যায়। ওর মধ্যেই এদের আড্ডা, গল্পগুজব, যা কিছু। অনঙ্গ বউ বললে, এই বড় বউ, ওই ধান কাদের রে? কাল উনি কোত্থেকে কত কষ্টে 5 কাঠা ধান এনেলেন, কিন্তু শুনছি ধান নাকি সব গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে। কে বললে? উনি কাল হাট থেকে নাকি শুনেছেন। ছোট বউ বললে, ও সব কথা এখন রাখো দিদি, বামুন বউয়ের জন্য একটা পান সেজে নিয়ে আসো দেখি। পান আছে, এই সুপুরি নেই যে। কাল হাটে একটা সুপুরির দাম 2 পয়সা। সিদ্ধেশ্বর কামারের বউ বলল, তা হ্যাঁ দিদি, আজকাল নাকি খেজুরের বিচি দিয়ে পান সাজা হচ্ছে সুপুরির বদলে। অনঙ্গ বউ বললে, সত্যি? সত্যি, মিথ্যে জানি না ঠাকুরন দিদি। মিথ্যে কথা বলে শেষকালে বামুনের কাছে নরকে পচে মরবো? কানে যা শুনেছি বললাম। কথা শেষে সে হাতের একরকম ভঙ্গি করে মৃদু হাসল। এই ঢেকিশালের মজলিসে অনঙ্গ বউয়ের পরে দেখতে ভালো হরিকাপালির ছোট বউ, তারপরেই এই কামার বউ। এর বয়স আরও কম ছোট বউয়ের চেয়েও, রঙও আরও একটু ফর্সা, তবে ছোট বউয়ের মুখশ্রী এর চেয়ে ভালো। কামার বউ সম্বন্ধে গ্রামে একটু বদনাম আছে। সে অনেক ছেলে ছোকরার মুন্ডু ঘুরিয়ে দেওয়ার জন্য দায়ী, অনেককে প্রশ্রয়ও দেয়, কিন্তু ছোট বউ সম্বন্ধে সে কথা বলতে পারে না কেউ। অনঙ্গ বউ বললে, পুরা কপাল পান খাওয়ার, খেজুরের বিচি দিয়ে পান খেতে যাচ্ছি না। খিত্তুরি কাপালি শুনে হেসে খুন হয় আর কি। সে বিনোদ মোড়লের বিধবা বোন, 26-27 বছর বয়স, আধ ফর্সা থান পড়ে এসেছে। দেখতে শুনতে নিতান্ত ভালোও নয়, খুব মন্দও নয়। কথায় কথায় হেসে গড়িয়ে পড়া ওর একটা রোগের মধ্যে গণ্য। অনঙ্গ বউয়ের হাসি পেলে খিত্তুরির হাসি দেখে হাসতে হাসতে বললে, আরে বাবা নে বাপু থাম, তুই আবার জ্বালালি দেখছি। এত হাসিও আসে তো। ছোট বউ ঠোঁট উল্টে বললে, ওই বোঝো। ইতিমধ্যে বড় বউ কিভাবে দুটো পান সেজে নিচু ঘরের দাওয়ার ধাপ থেকে নামল। ছোট বউ ঝঙ্কার দিয়ে উঠলে, ওরে না না, খুঁজে পেতে ঘর থেকে উঠকে বার করলাম। কোথায় ছিল? তোকে বলবো কেন? কেন তুই সর্বস্ব উঠকে বের করবি? তোর জ্বালায় ঘরে কিছু রাখবার জো আছে? আমিই যাই গিন্নি, তাই সব জিনিস জোগাড় করে তুলে লুকিয়ে রেখে দিই, আর তুই সব উঠকে বার করিস। ছোট বউ চোখ পাকিয়ে ভুনু তুলে বললে, আমি? হ্যাঁ তুই। আমি কাউকে ভয় করে কথা বলবো নাকি? তুই ছাড়া আর কে? তুমি দেখেছো দিদি? দেখিনি, 100 দিন দেখেছি। বলি ঘর বলতি 2খানা বাতাসা রেখে দিয়েছিলাম, উমা সেদিন দেখি নেই সেটুকু তুই চুরি করে খেয়েছিস। কে ঘরে ঢুকতে গিয়েছে তুই ছাড়া? ছেলেপিলের বালাই নেই যখন বাড়িতে। কথাটা বোধহয় নিতান্ত মিথ্যা নয়, কারণ এই কথার পর ছোট বউয়ের কথার সুরও কেমন যেন তেজ কমে গেল। সে বললে, খেয়েছি, যাও, বেশ করেছি। আমার জিনিস না? বড্ড তো সত্য দেখাচ্ছিস লা। অনঙ্গ বউ বললে, আহা কি তুচ্ছ জিনিস নিয়ে দুবেলা তোমরা ঝগড়া করো, থামো না বাপু। বড় বউ বললে, আমি অন্যায় কথা কি বলেছি মামুন বউ, তুমিই বিচার করো। ঘর বলে জিনিস লুকিয়ে রাখি এই জুজ্জের বাজারে, তুই সেগুলো উঠকে উঠকে চুরি করে খাস কেন? অনঙ্গ বউ বললে, ও ছেলে মানুষ যে বড় বউ, তোমার মেয়ে হলে আজ কত বড় মেয়ে হতো, হতো না? আমার মেয়ের পোড়া কপাল। ওমা সে কি পোড়া কপাল? কি ছোট বউ দেখতে সুশ্রী কেমন, চেয়ে দেখতে পাও না? 2 চোখের কি মাথা খেয়েছ? ছোট বউ হঠাৎ নরম হয়ে গিয়েছিল। সে বললে, নাও নাও বামুন বউ, তোমার আদিক্ষেতা দেখে আর বাঁচি নে। বড় বউ ছোট বউয়ের দিকে আর চোখে খানিকক্ষণ চেয়ে থাকে, মুখ চোখ ঘুরিয়ে হাত নেড়ে অদ্ভুত ভঙ্গিতে বললে, আহা, বলি কত ঢং দেখালিলা। খিত্তুরি কাপালি বড় বউয়ের চোখ মুখ ঘোরানোর ভঙ্গি দেখে পুনরায় হেসে গড়িয়ে প্রায় ঢেঁকির গড়ের উপর উপুর হয়ে পড়ল। মুখে অসংলগ্নভাবে যা বলতে লাগলো তা অনেকটা এই রকম, ও মা পোড়ানি বউ, বড় বউ, কি কাণ্ড, বলে কিনা ও বামুন দিদি, আমি আর বাঁচবো না গো, ও মা। কামার বউ বললে, তা নাও, তুমি আবার যে কাণ্ড বাদালে, গড়ে কপালে ছেঁচে না যায় দেখো। শ্রাবণ মাসের মাঝামাঝি অবস্থা দেখে অনঙ্গ বউ যে এত আশাবাদী সে পর্যন্ত ভয় খেয়ে গেল। ধান চাল হঠাৎ যেন কর্পূরের মতো দেশ থেকে উবে গেল কোথায়। একদানা চাল কোথাও পাওয়া গেল না।
অত বড় গোবিন্দপুরের হাটে চাল আসে না আজকাল। খালি ধামা কাটা হাতে দলে দলে লোক ফিরে যাচ্ছে চাল অভাবে। হাহাকার পড়ে গিয়েছে হাটে হাটে। কুমড়োদের দোকানে যে এত চাল ছিল, বস্তা সাজানো থাকতো বালির বস্তার দেওয়ালের মতো। সেই গুদাম আজকাল শূন্য গর্ভ। পথে ঘাটে ক্রমশ ভিখারির ভিড় বেড়ে যাচ্ছে দিন দিন। এরা এতদিন ছিল কোথায় সকলেই ভাবে, অথচ কেউ জানে না। এদেশের লোকও নয়, এরা বিদেশি ভিখারি। একদিন অনঙ্গবউ রান্নাঘরে রান্না করছে, হঠাৎ 5-6টি অর্ধ উলঙ্গ জীর্ণ শীর্ণ স্ত্রীলোক, সঙ্গে তাদের সম্পূর্ণ উলঙ্গ বালক বালিকা ঘরের দাওয়ার ধারে দাঁড়িয়ে বলতে লাগলো, ফ্যান খাইতাম, ফ্যান ফ্যান খাইতাম। অনঙ্গ প্রথমটা ওদের উচ্চারণের বিকৃতির দরুন কথাটা কি বলা হচ্ছে বুঝতে পারলে না। তাছাড়া খাইতাম এটা ক্রিয়াপদের অতীতকালের রূপ এসব দেশে। তা বর্তমানে প্রয়োগ করার সার্থকতা কি এটা বুঝতেও একটু দেরি হলো। পরে যখন বুঝলে তখন বললে, একটু দাঁড়াও, ফ্যান দেব। ওরা হাড়ি তোবড়ানো টিনের কৌটো পেতে ফ্যান নিয়ে যখন চলে গেল, তখন অনঙ্গবউ কতক্ষণ ওদের দিকে অবাক হয়ে চেয়ে রইল। এমন অবস্থা দাঁড়িয়েছে নাকি যে দেশ ছেড়ে এদের বিদেশে আসতে হয়েছে ছেলেমেয়ের হাত ধরে এক মগ ফ্যান ভিক্ষা করতে? অনঙ্গবউয়ের চোখে জল এলো। নিজের ছেলেরা পাঠশালায় গিয়েছে, ওদের কথা মনে পড়ল। এতগুলো লোককে ভাত দেওয়ার উপযুক্ত চাল নেই ঘরে, নইলে দিত না ওদের দুটো দুটো ভাত। ক্রমে নানা স্থান থেকে ভীতিজনক সংবাদ আসতে লাগলো সব। অমুক গ্রামে চাল একদম পাওয়া যাচ্ছে না, লোকে না খেয়ে আছে। অমুক গ্রামের অমুক লোক আজ 5 দিন ভাত খায়নি, ইত্যাদি। তবুও সবাই ভাবতে লাগলো, মানুষে কি সত্যি না খেয়ে মরে? কখনোই না, তাদের নিজেদের কোনো বিপদ নেই। একদিন অনঙ্গবউ খুব ভোরে ঘাটে গিয়ে দেখলে জেলেপাড়ার রয়ে জেলের বউ ঘাটের ধারের কচুর ডাঁটা তুলে এক বোঝা করেছে। অনঙ্গ হেসে বললে, কি গো রায়ের বউ, আজ বুঝি কচুর শাক খাবে? জলে বউ যেন ধরা পড়ে একটু চমকে গেল, যেন সে আশা করেনি এত ভোরে কেউ নদীর ঘাটে আসবে। লুকিয়ে লুকিয়ে এ কাজ করছিল সে, এমনই একটা ভাব প্রকাশ পেলে ওর ধরন ধারণে। সে মৃদু হেসে বললে, হ্যাঁ মা, তা এত? এ যেন 2-3 বেলা শাক হবে। সবাই খাবে তো মা, তাই বলি কেমন এক অদ্ভুত ধরনের ওর মুখের দিকে চেয়ে জেলে বউ ঝরঝর করে কেঁদে ফেললে। অনঙ্গবউ অবাক হয়ে বললে, ও কি রায়ের বউ, এই তুই কাঁদছিস কেন? কি হলো? রায়ের বউ আঁচলে চোখের জল মুছে আস্তে আস্তে বলল, করছি কি সাধে মা, এই ভরসা। কি ভরসা? এই কচুর শাক মা। 3 দিন আর কারো পেটে লক্ষ্মীর দানা সেঁধোয়নি। বলিস কি রে রায়ের বউ, না খেয়ে? নিনক্কি মা, নিনক্কি। তোমার কাছে মিছে কথা বলবো না। সকালবেলা খাড় ধরে যাব, খেয়ে দেবে মোড়ে এই যুজ্জের বাজারে। যুজ্জের আকড়া ভাত কার কাছে গিয়ে চাইবো মা? তাই বলি এখনো কেউ ওঠেনি। গাঙের ধারে বড় বড় কচুর ডাঁটা রয়েছে, তুলে আনি গে। তাই কি তেল নুন আছে মা? শুধু সেদ্ধ। অন্য কষ্টের এ মূর্তিই কখনো দেখেনি অনঙ্গ। সে ভাবলে, আহা, আমার ঘরে যদি চাল থাকতো, আজ রায়ের বউ ছেলে মেয়েকে কি না খাইয়ে থাকি? জেলে বউ আপন মনে বলতে লাগলো, 1 সের 1.5 সের মাছ ধরে, পয়সা বড় জোর 10 আনা 12 আনা হয়। 1 কাটা চাল কিনতে একটা টাকা যায়, তাও মিলছে না হাটে বাজারে। মোরা গরিব লোক, কি করে চালাই বলো মা? অনঙ্গবউ আকাশ পাতাল ভাবতে ভাবতে বাড়ি গেল। গঙ্গাচরণ ঘুম থেকে উঠে তামাক খেতে বসেছে। স্বামীকে বললে, হ্যাঁ গা, এ কি রকম বাজার চালের? ভাত বিনে কি সব উপোস দিতে হবে? আমাদের ঘরেও তো চাল বাড়ন্ত। আজকাল চালের ধান আর কেউ দেয় না। গাঁ থেকে ধান গেল কোথায়? গঙ্গাচরণ বললে, তোমার পয়সা যেখানে গিয়েছে। অনঙ্গবউ রেগে বললে, দেখো, ওসব রঙ্গসঙ্গ ভালো লাগে না।
একটা হিল্লে করো, ছেলেপুলে উপোস করে থাকবে শেষে। গঙ্গাচরণ চিন্তিত মুখে বললে, হ্যাঁ তাই ভাবছি। আমি কি চুপ করে বসে আছি গা? কি হবে এ ভাবনা আমারও হয়েছে। চারিদিকে ব্যাপার দেখে হাত পা পেটের ভেতরে ঢুকে যাচ্ছে যে। আর বসে থেকো না, একটা উপায় দেখো। 3 দিনের মতো চাল ঘরে আছে মজুদ। আর ধান কতটা আছে? সে ভানলে বড় জোর 5 কাঠা চাল হবে, তাতে আর ধরো আরও 10 দিন। কিন্তু তারপর? আমিও সেটাই ভাবছি। যা হয় একটা উপায় করো। দিন 2 পরে গঙ্গাচরণ পাঠশালা বন্ধ রেখে নরহরিপুরের হাটে গেল চালের সন্ধানে। বিষ্ণুপুর, ভাতচালা, সুবর্ণপুর, খড়িদিঘি প্রভৃতি গ্রাম থেকে ধান চাল জড়ো হয়ে আগে আগে নরহরিপুরের প্রসিদ্ধ চালের ও ধানের হাট বোঝাই হয়ে যেত। সেই হাটের অত বড় চালাঘর খালি পড়ে আছে। এক কোণে বসে শুধু এক বুড়ি সামান্য কিছু চাল বিক্রি করছে। গঙ্গাচরণ কাছে গিয়ে বললে, তা কি ধানের চাল? কেলে ধান ঠাকুর মশাই, নেবেন? খুব ভালো চাল কেলে ধানের। কথায় বলে, ধানের মধ্যে কেলে, মানুষের মধ্যে ছেলে। বুড়ির কবিত্বের দিকে তত মনোযোগ না দিয়ে গঙ্গাচরণ ওর ধামা থেকে চাল তুলে পরীক্ষা করে দেখতে লাগলো। যেমন মোটা তেমনি গুমো, মানুষের অখাদ্য। তবুও চাল বটে, খেয়ে মানুষে প্রাণ বাঁচাতে পারে। তা কতটা আছে? সবটা নেবা তুমি? 3 কাঠা আছে। দাম 1.5 টাকা করে কাঠা। গঙ্গাচরণ চমকে উঠল। ভাবলে কথাটা সে শুনতে পায়নি। আবার জিজ্ঞেস করার পরেও যখন বুড়ি বললে 1 কাঠার দাম 1.5 টাকা, তখন গঙ্গাচরণের কপালে ঘাম দেখা দিয়েছে। 1.5 টাকায় 2.5 সের, তাহলে পড়ল 24 টাকা মন। কি সর্বনাশ! অনঙ্গ বউ এতদিন পরে বাড়ির ধান ভেনে চালিয়ে আসছিল বলে সে অনেক দিন হাটে বাজারে চালের দর জানে না। চাল এত চড়ে গিয়েছে তা তো জানা ছিল না। চারদিক অন্ধকার দেখল গঙ্গাচরণ। এত বড় নরহরিপুরের হাট, ধান চাল শূন্য। মানুষ এবার কি সত্যিই তবে না খেয়ে মরবে? কিসের কুলক্ষণ এসব? পরশুও তো চালের দাম এত ছিল না। 2 দিনে 16 টাকা থেকে উঠল 24 টাকা 1 মণ চালের দর, তাও এই মোটা গুমো মানুষের অখাদ্য আউশ চালের। গঙ্গাচরণের সারা শরীরটা যেন ঝিম করে উঠল। কি করে সে চালাবে? নিজেদের ধানের ক্ষেত নেই। 24 টাকা মনের চাল সে কিনে খাওয়াতে পারবে কদিন? 12 টাকা যার মাসিক আয়। অনঙ্গ বউ না খেয়ে মরবে? হাবু পটল না খেয়ে? না, আর সে ভাবতে পারে না। গঙ্গাচরণ চাল নিয়ে বাড়ি ফিরবার পথে দেখলে ধামা কাটা হাতে আরও অনেকে হাটের দিকে ছুটেছে চালের চেষ্টায়। অনেকে ওকে জিজ্ঞেস করে, সাল কোনে পালেন ও পণ্ডিত মশাই, কি দর? 24 টাকা। মোটা আঁশ চাল 24? বলেন কি পণ্ডিত মশাই? দেখো গিয়ে যাও হাটে গিয়ে। বৃদ্ধ দীন নন্দী একটা ধামা হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। দীন নন্দী বাড়িতে বসে সোনার উপর কাজ করে, অর্থাৎ গহনা গড়ে। সোনার কাজ তত বেশি নয়। চাষা মহলে গহনার কাজে সোনার চেয়ে রূপোর ব্যবহারই বেশি। কিন্তু এই দুর্দিনে গহনা কে গড়ায়? কাজেই দিনুর ব্যবসা অচল। 2টি বিধবা ভাই বউ, বৃদ্ধ মাতা ও কয়েকটি শিশু সন্তান, তৃতীয় পক্ষের তরুণী ভার্যা তার ঘাড়ে। দিনু বললে, পণ্ডিত মশাই, সাল কি পাবো? ছুটে যাও, বড্ড ভিড়। ছুটি বা থেকে পায়ে ভাত হয়ে বড্ড কষ্ট পাচ্ছি। 2 বেলা খাওয়া হয়নি। বলো কি? সত্যি বলছি পণ্ডিত মশাই। বামুন দেবতা, এই অবেলায় কি মিছে কথা বলে নরকগামী হব? দিনু খোঁড়াতে খোঁড়াতে সজোরে প্রস্থান করলে। গঙ্গাচরণ বাড়ি ফিরতে ফিরতেই কত লোক শুধু হাতেই হাট থেকে ফিরছে দেখা গেল। সাগরতলার কর্মকারদের বাড়িতে একটু বসে তামাক খাচ্ছিল। এমন সময় 2-4 জন লোক এসে জুটল গল্প করতে। একজন বললে, নরহরিপুরের হাটে চাল পাওয়া গেল না, আর কোথায় পাওয়া যাবে বলুন? আর একজন বললে,
লোকও জড়ো হয়েছে দেখুন গে। এক কাঠা চাল নেই, কেউ 3 দিন, কেউ 5 দিন না খেয়ে আসে। আমরাই বাড়িতে 2 দিন ভাত খাইনি কেউ। গঙ্গাচরণ বললে, আদা ময়দা নিয়ে যে খাবে, হ্যাঁ তাও নেই। বস্তা পচা আটা আছে 2-1 দোকানে, 12 আনা সের, কে খাবে? আরও মাইলখানেক এগিয়ে গেল গঙ্গাচরণ। খলসিকালির সনাতন ঘোষ নিজের ঘরের দাওয়ায় বসে তামাক খাচ্ছে। ওকে দেখে বললে, পণ্ডিত মশাই, ওতে কি এই চাল নাকি? হ্যাঁ। কোথায় পেলেন? সে যা কষ্ট তার বলো না। এক বুড়ির কাছ থেকে সামান্য কিছু আদায় করেছি, তাও আগুন দর। কই কই দেখি দেখি। সনাতন ঘোষ নেমে এসে ওর হাতের পুঁটুলিটা নিজের হাতে নিয়ে পুঁটুলি নিজেই খুলে চাল দেখতে লাগলো। ওর মুখটা যেন কেমন হয়ে গেল। চালের দানা পরীক্ষা করতে করতে বললে, এ যে বড্ড মোটা, এতে কত দর নিলে? একটা কথা বলবো পণ্ডিত মশাই। কি? দাম আমি যা হয় দিচ্ছি, আমায় অর্ধেকটা চাল দিয়ে যান। দেখুন দিতেই হবে। 2 দিন না খেয়ে আছি সবাই। মেয়েকে শ্বশুরবাড়ি থেকে এনে এখন মহা মুশকিল। সে বেচারির পেটে আজ 2 দিন লক্ষ্মীর দানা যায়নি। কত কত চেষ্টা করেও চাল পাইনি। সনাতন ঘোষের অবস্থা খারাপ নয়। বাড়িতে অনেক গরু, দুধ থেকে ছানা কাটিয়ে নরহরিপুরের ময়রাদের দোকানে যোগান দেয়, এই তার ব্যবসা। গঙ্গাচরণ ইতিপূর্বে সনাতনের বাড়ি থেকে 2-1 খলি টাটকা ছানা নিয়েও গিয়েছে। তারা যেই দশা, কিন্তু চাল মাত্র সে নিয়েছে 3 কাঠা। আর কোথাও চাল পাওয়া যাচ্ছে না। এই চাল দিলে তার স্ত্রী পুত্র অনাহারে থাকবে 2 দিন পরে। চাল দেওয়ার ইচ্ছে তার মোটেই নেই। এদিকে সনাতন মোক্ষম ধরেছে চালের পুটুলি। তার হাত থেকে চাল নিতান্তই ছিনিয়ে নিতে হয় তাহলে, কিংবা ঝগড়া করতে হয়। সনাতন ততক্ষণে কাকে ডেকে বললে, এই ওরে, একটা ধামা নিয়ে আয় তো বাড়ির মধ্যে থেকে, একটা কাটাও নিয়ে আয়। সনাতন নিজের হাতে 1 কাটা চাল যখন মেপে ঢেলে নিয়েছে, তখন গঙ্গাচরণ মিনতিসূচক ভদ্রতার সুরে বললে, আর না সনাতন, আর নিও না। আর আধ কাটা। না বাবু, আমি আর দিতে পারবো না। বাড়িতে চাল বারণ তো, বুঝলে না। সনাতনের নাতিটি বললে, দাদামশাই, ওর চাল আর নিও না, দিয়ে দাও। সনাতন মুখ খিচিয়ে বলে উঠল, তোদের জন্যই বাপু খেটে মরি, নিজের জন্য কিসের ভাবনা? একটা পেট যে করে হোক চলেই যাবে। রইল পড়ে চাল, যা বুঝিস করগে যা। রাগ না লক্ষ্মী। গঙ্গাচরণ বিনা চক্ষু লজ্জায় সমস্ত চাল উঠিয়ে নিয়ে চলে এলো। বাড়ি এসে দেখলে অনঙ্গবউ ভাত চড়িয়ে ওল কুটতে বসেছে রান্নাঘরের দাওয়ায়। স্বামীকে দেখে বললে, ওগো শোনো, আমি এক কাজ করেছি। সেদিন সেই বোষ্টম প্রভাতী সুরে গান করছিল, মনে আছে? আজ এসেছিল। কি সুন্দর গান যে গায়। কে বলো তো? ওই সেই যে গো, ওঠো গো নন্দরানী, কত নিদ্রা যাও গো। বেশ গলা, লম্বা মতো ফর্সা মতো বোষ্টমটি। ওর বাড়ি বেনাপোল। বেনাপোলে হরিদাস ঠাকুরের পীঠ আছে, সেখানকার কাজকর্ম করত। বেশ গায়। আমি তাকে বললাম, রোজ সকালে এসে আমাদের বাড়িতে ভগবানের নাম করব। ভোরবেলায় বড় ভালো লাগে ভগবানের নাম। মাসে 1টা টাকা আর 1 কাটা চালের একটা সিদে দিতে হবে বলেছে। এই ধরো, ডাল, নুন, বড়ি, 2টো আলু, বেগুন, একটু তেল, এই। আমি বলেছি দেব, কাল থেকে গাইতে আসবে। হ্যাঁ গা, রাগ করলে না তো শুনে? তোমার যত পাগলামো। বলে নিজে খেতে জায়গা পায় না, শঙ্করাকে ডাকে। দেবে কোথা থেকে? তুমি ঝগড়া করো না। সকালে উঠে ভগবানের নাম শুনবে যে রোজ রোজ, তখন আমি যেখান থেকে পারি জুটিয়ে দেব। তুমি ভেবো না কিছু। গরিব বলে কি ভালো গান শুনতে নেই? পরদিন খুব ভোরে সেই বোষ্টমটি সুস্বরে প্রভাতী গান গাইতে গাইতে ওদের উঠানে এসে দাঁড়ালো।
অনঙ্গবউ খুশিতে ভরপুর হয়ে পাশের ঘরে এসে স্বামীকে ডেকে বলল, ওগো শুনছো, ও কেমন গায়, আর ভগবানের নাম বেশ লাগে না? গঙ্গাচরণ কিছু জবাব না দিয়ে মৃদু হেসে পাশ ফিরে শুয়ে রইল। অনঙ্গবউ রাগ করে বললে, আহা ঢং দেখো না, ওগো গান শোনো, তাতে জাত যাবে না। আমি কি রাজা যে বন্দিরা প্রভাতী গান গিয়ে আমার ঘুম ভাঙাবে? তোমার পয়সা থাকে, তুমি বন্দীদের মাইনে দিয়ে গোরানি, আমি ওর মধ্যে নেই। আমার বন্দির গান যে শুনবে তাকে পয়সা দিতে হবে, তবে কানে আঙুল দাও। গঙ্গাচরণ হেসে কান চেপে ধরে বললে, ঠিক আছে, এই দিলাম। একটু বেলা হলে অনঙ্গবউ রান্না চড়ালে। তারপরে মনে মনে হিসাব করে দেখলে দিন 10-12 পরে চাল একেবারে ফুরিয়ে যাবে। তখন উপায় কি হবে? চাল নাকি হাটে পাওয়া যাচ্ছে না, সবাই বলছে। তার স্বামী নির্বিরোধ মানুষ, কোথা থেকে কি জোগাড় করবে এই দুর্দিনে? ভাবলে মায়া হয়। কাপালিদের ছোট বউ চুপি চুপি এসে বললে, বামন দিদি, একটা কথা বলবো, এক কচি চাল ধার দিতে পারো? মুশকিল করলি ছোট বউ, তোদের কি চাল বাড়ন? তো মোটেই নেই, কালো ছোলা সেদ্ধ খেয়ে সব আছে। না হয় ছোট ছেলেটিকে 2টি ভাত দিও এখন দিদি, আমরা যা হয় করবো এখন। অনঙ্গবউ কি ভেবে বললে, একটু দাঁড়া, এসেছিস যখন তখন নিয়ে যায় 1 খুচি চাল, ওতে আমাদের কতদিনের আর সাশ্রয় বা হতো। কাপালে বউ চাল আঁচল পেতে নিয়ে বললে, এক জায়গায় কচুর শাক আছে, তুলতে যাবে বামন দিদি? গ্রামে তো কচুর শাক নেই, যে যেখান থেকে পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। গাঙের ধারে এক জায়গায় সন্ধান করেছি, ঢের কচুর শাক হয়ে আছে, দুজনে চলো চুপি চুপি তুলে আনি। চল, আজ দুপুরে যাব। চাল তো নেই, যা দেখছি ওই খেয়েই থাকতে হবে 2 দিন পরে। কাপালি বউ হেসে বুড়ো আঙুল তুলে নাচিয়ে বললে, লব ডঙ্কা, তাই বা কোথায় পাচ্ছ বামন দিদি? কাওড়াপাড়ার মাগে মিনছে এসে গাঙের ধারে যত শুশনি শাক, কলমি শাক, হেলেঞ্চা শাক তুলে উজাড় করে নিয়ে যাচ্ছে দিনরাত। গিয়ে দেখো গে, কোথাও নেই। আমি কি খোঁজ করিনি বামন দিদি? ওই খেয়ে আজ 2 দিন বেঁচে আছি, ওই সব শাক আর ছোলা সেদ্ধ। তোমার কাছে মিথ্যা কথা বলে বড়াই করে কি করব বলো? বিশ্বাস মশাইয়ের বাড়ি মিটিং বসেছে, বর্তমান সমস্যা নিয়ে আলোচনার জন্যেই মিটিং। তবে কাপালি পাড়ার লোক ছাড়া অন্য কোনো লোক এতে উপস্থিত হয়নি। ক্ষেত্র কাপালি বললে, এখন ধান আমাদের দেবেন কিনা বলুন বিশ্বাস মশাই। বিশ্বাস মশাই অনেকক্ষণ থেকে এই একই কথা বলছেন। আরে বাপু, ধান নেই, তার দেবটা কোথা থেকে? যাও, আমার গোলা খুঁজে দেখো, যাও। অধর কাপালি বললে, আমাদের পাড়াটা আপনি কর্জ দিয়ে বাঁচিয়ে রাখুন, আসছে পারে আপনার ধার এক দানাও বাকি রাখবো না। বিশ্বাস মশাইয়ের বাঁদিকে গঙ্গাচরণ অনেকক্ষণ থেকে বসে আছে। সে এসেছিল ধান চাল সম্বন্ধে একটা ব্যবস্থা করা যায় কিনা বিশ্বাস মশাইয়ের সাহায্যে, সেই চেষ্টায়। এত বড় মিটিং এর মধ্যে এসে পড়বে তা সে ভাবেনি, তাই সে চুপ করেই বসে আছে। হঠাৎ তার দিকে ফিরেই বিশ্বাস মশাই বললেন, ও পণ্ডিত মশাই, আপনি 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 এই নিন গোলা চাবি, আপনি এদের গিয়ে খুলে দেখান ওতে কি আছে। বিশ্বাস মশাই চাবিটা গঙ্গাচরণের সামনে ছুঁড়ে ফেলে দিতেই ক্ষেত্রকপালি বলে উঠল, গোলা দেখতেই হবে না, আমরা জানি ও গোলাতে ধান নাই। চটে উঠে বিশ্বাস মশাই বললেন, তবে তবে কোথায় আছে? আপনি ধান লুকিয়ে রেখেছেন বাড়িতে, তো তুমি দেখেছ? দেখতেই হবে না, আমরা জানি। কথা শেষ করে ক্ষেত্রকপালি মিটিং ছেড়ে উঠে চলে গেল। অধর কপালি অনুনয়ের সুরে বললে, শুনুন বিশেষ মশাই, আপনি পাড়ার মা বাপ, বিপদে যদি আপনি না বাঁচান তবে ছেলে পেলে নিয়ে আমরা কোথায় দাঁড়াই বলুন দেখি। অমন করবেন না, ধানের একটা ব্যবস্থা আজ আপনাকে করে দিতেই হবে। বিশেষ মশাই দাঁত খিচিয়ে বললেন, অমনি সবাই বলে, তুমি তো আমার ঘাড়ে ফেলে দিব্যি নিশ্চিন্ত হলে, তারপর ঠেলা কে সামলায় শুনি? হ্যাঁ, ধান আমার নেই। একটু দয়া করুন, একটু আমাদের দিকে চান,
আজ দুদিন বাড়িতে একটা চালের দানা কারো পেটে যায়নি, সত্যি বলছি। তা বেশ, তুমি 8 কাটা চাল ঘর থেকে নিয়ে যাও না, তাতে আর কি, না হয় আমি 1 মুঠো কম খাবো। তা সে কথা তো বললেই হয়। তা কি বলেন ঠাকুরমশাই? গঙ্গাচরণ চুপ করে রইল। এ কথায় সায় দিলে পাড়ার লোকে তার ওপরে চটে যাবে। সবাইকে নিয়ে বাস করতে হবে যখন, কাউকে সে চটাতে চায় না। সভা বেশিক্ষণ চলল না। বিশ্বাস মশাইয়ের কাছে যারা দরবার করতে এসেছিল সবাই বুঝলে এখানে ডাল গলানো শক্ত, যে যার বাড়ি চলে গেল। গঙ্গাচরণ তখন সুযোগ পেয়ে বললে, মানে বিশ্বাস মশাই, আমি কি না খেয়ে মরব? এই কেন? বাজারে চাল অমিল, আর 2 দিন পরে উপোস শুরু হবে। তা কি করি পরামর্শ দিন। আমার বাড়ি থেকে 2 কাটা চাল নিয়ে যাবেন, আর কি করবেন? তা দিয়ে কদিন চলবে বলুন? কেন? আমার বাড়ির পুষছি 2-3 জন, 2 কাটা চাল দিয়ে কদিন খাবো? আমার স্থায়ী একটা ব্যবস্থা না করলে এই বিপদের দিনে আমি কোথায় যাই? পাঠশালা চালাই কি খেয়ে? আমার ধান চাল থাকতো তো বলতে পারা যেত, কিন্তু আমার নেই গা। আজ 2 কাটা চাল নিয়ে যান, দিচ্ছি। গঙ্গাচরণ চাল নিয়ে চলে গেল। সে রাত্রে বিশ্বাস মশাই আহারাদির পর পুকুরপাড় থেকে গরু আনতে গিয়েছিল, কারণ সেখানেই তার গোয়াল। এমন সময় 2 জন লোককে গাছের আড়ালে দেখে বলে উঠলেন, এই এই, ওখানে কে রে? তোর বাবা! সঙ্গে সঙ্গে তারা এসে বিশ্বাস মশাইয়ের মাথায় সজোরে এক লাঠি বসিয়ে দিল। এরপর ওরা তাকে পুকুর পাড়ের বাবলা গাছের সঙ্গে মোটা দড়া দিয়ে বেঁধে ফেললে। বিশ্বাস মশাইয়ের জ্ঞান রইল না বেশিক্ষণ, মাথার যন্ত্রণায় ও রক্তপাতে। জ্ঞান হয়ে প্রথমেই দেখলেন সূর্যের আলো জানলা দিয়ে এসে পড়েছে। তার বিধবা বড় মেয়ে তার মুখের ওপর ঝুঁকে পড়ে কাঁদছে। বিশ্বাস মশাই বলে উঠলেন, হে ডাকাত, ডাকাত! বড় মেয়ে সৌদামিনী বললে, ভয় কি বাবা, আমি যে এই দেখো। বিশ্বাস মশাই ফ্যাল চোখে সন্দিগ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে চুপ করে রইলেন। সৌদামিনী বললে, বাবা এখন কেমন আছো? বিশ্বাস মশাই একবার ডাইনে বাঁয়ে সতর্কতার সঙ্গে চেয়ে দেখে চুপি চুপি বললেন, সব কি নিয়ে গিয়েছে? কি বাবা? সেই সব? তুমি কিছু ভেবো না বাবা, সব ঠিক আছে। সেই যা 2.5 তোলা আছে, এই বস্তা, কিচ্ছু নেয়নি। আমাকে নিয়ে গিয়ে দেখানা মা। সৌদামিনী বাপের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিয়ে বললে, তুমি সেরে সেমলে ওঠো, আমি কি মিথ্যে বলছি তোমারে? আর উপর যে বস্তা রেখিলে তা কেউ দেখেনি। তক্তপোষের তলায় যে বস্তা ছিল, সব ঠিক আছে, কে নেবে? এই সময় গঙ্গাচরণ ঘরে ঢোকাতে ওদের কথা বন্ধ হয়ে গেল। গঙ্গাচরণ পাশে বসে বললেন, তা কেমন আছেন বিশ্বাস মশাই? এই আছি একরকম। গঙ্গাচরণ মুরব্বিয়ানা ভাবে বললে, তা হাতটা দেখি। পরে বিজ্ঞের মতো মুখ করে বিশ্বাস মশায়ের নাড়ি পরীক্ষা করে বললে। সৌদামিনী উদ্বিগ্ন স্বরে বললে, কীরকম দেখলেন পণ্ডিত মশাই? ভালো, তবে কফের ধাত একটু প্রবল হয়েছে। সৌদামিনী উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করলে, এই তাতে কি হয়? হবে আর কি, তবে বয়স হয়েছে কি না, কফের আধিক্য। এই একটু ভালো করে বলুন, মানে জিনিসটা ভালো না। বিশ্বাস মশাই স্বয়ং এবার মিনতির সুরে বললেন, আমাকে এবারটা চাঙ্গা করে তুলুন পণ্ডিত মশাই। আপনি 10 চাল নিয়ে যাবেন। থাক, তো তার জন্য আর কি হয়েছে? সৌদামিনী কিন্তু ব্যস্ত সমস্ত হয়ে বললে, না, আজই নিয়ে যাবেন খন, ধামা আমি দেব। বিশ্বাস মশাই বললেন, এখন নয়, সন্ধ্যের পর, কেউ টের পাবে না। গঙ্গাচরণ এ অঞ্চলে কবিরাজিও করে, কিন্তু কবিরাজি এখানে ভালো চলে না, কারণ এখানকার সবার সারকুমারী মত। সে এক অদ্ভুত চিকিৎসার প্রণালী। জ্বর যত বেশি হোক তাতে স্নান আহারের কোনো বাধা নেই। 2-4 জন সেরেও ওঠে, বেশিরভাগই মরে। তবু ও মতের লোক কখনো ডাক্তার বা কবিরাজ দেখাবে না, মরে গেলেও না। গঙ্গাচরণ কথাটা জানে,
তাই বললে, তা আপনার সেই সার কুমারী মতের ফকির আসবে নাকি? না, এই সেবার জলজ্যান্ত নাতিটাকে মেরে ফেললে আমি ও মতে আর নেই। ঠিক তো? দেখুন, তবে আমি চিকিৎসা করি মন দিয়ে। সৌদামিনী বললে, আপনি 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 দেখুন ভালো করে, আমি ও মতের আর কাউকে যেতে দেবো না এ বাড়িতে। চাল নিয়ে যাবেন সন্ধ্যের পর। দিন দুই পরে বিশ্বাসমশাই একটু সুস্থ হয়ে উঠলেন। একদিন গঙ্গাচরণ গিয়ে দেখলে বিশ্বাসমশাই বিছানায় উঠে বসে তামাক খাচ্ছেন। গঙ্গাচরণ শুনলে এই গ্রাম থেকে বিশ্বাসমশাই উঠে যাচ্ছেন। জিনিসপত্র বাঁধা চাঁদা হচ্ছে। বাইরে ৮-১০খানা গরুর গাড়ির চাকার দাগ। রাত্রে এই গাড়িগুলো যাতায়াত করেছে বলেই মনে হয়। গঙ্গাচরণ বুঝতে পারলে বিশ্বাসমশাই মজুদ ধান চাল সব সরিয়ে দিয়েছেন রাতারাতি। গঙ্গাচরণ বললেন, তা কোথায় যাবেন চলে নিজের গা ছেড়ে? আপাতত যাচ্ছি গঙ্গানন্দপুর, আমার শ্বশুর বাড়ি। এ গায়ে আর থাকবো না, এ ডাকাতের দেশ। সামান্য ২-৪ মণ ধান চাল কেনা ঘরে রাখে বলুন তো পণ্ডিত মশাই? তার জন্য মানুষ খুন আজ ফসকে গিয়েছে, কাল যে খুন করবে না তার ঠিক কি? না, এই দেশের খুঁড়ে নমস্কার বাবা। তা আপনার জমি জমা পুকুর এসবের কি ব্যবস্থা হবে? আমার ভাগ্নে দুর্গাপুর মাঝে মধ্যে আসবে যাবে, সেই দেখাশোনা করবে। আমি আর এমুকো হচ্ছি না কখনো, ঢের হয়েছে। এটা ভালো কথা, একটা ভালো দিন দেখে দেবেন তো যাবার। বুধবার সকালবেলা বিশ্বাসমশাই সত্যি সত্যি জিনিসপত্র সমেত নতুন গাঁ কাপালিপাড়ার বাস উঠিয়ে চলে গেলেন। অনঙ্গ বউ শুনে বললে, এই বিপদের দিনে তবুও এই একটা ভরসা ছিল, কোথাও চাল না পাওয়া যায়, ওখানে তবু পাওয়া যেত। এইবার গায়ে দুর্দশা হবে। একদানা ধান চাল কারো ঘরে রইল না আর। ভয়ে পড়েই লোকটা চলে গেল। শ্রাবণ মাসের শেষ। বেড়ায় বেড়ায় তিতপল্লার ফুল ফুটেছে। কোঁচবকের লম্বা শাড়ি নদীর ওপর দিয়ে উড়ে যায় এপার থেকে ওপারের দিকে। অনঙ্গ বউ নদীর ঘাটে জল তুলতে গিয়েছে। ভূষণ ঘোষের বউ এক জায়গায় হাবর কাদার ওপর ঝুঁকে কি যেন করছে। অনঙ্গ বউকে দেখে সে যেন একটু সংকুচিত হয়ে গেল, যেন এই অবস্থায় কারোর সঙ্গে না দেখা হওয়াই ভালো ছিল। ভাবটা এইরকমই। অনঙ্গ বউ কৌতূহলের সঙ্গে বললে, কি হচ্ছে গো গয়লা দিদি? ভূষণ ঘোষের বউয়ের বয়স বেশি নয়। অনঙ্গ বউয়ের সমবয়সী কিংবা ২-১ বছরের বড়ও হতে পারে। আঁচলে কি একটা ঢেকে সলজ্জভাবে বললে, ও ও ও কিছু না ভাই, কিছু না? তবে ওখানে কি হচ্ছে? তোমার মরণ? এমনি। তবুও এই মানে শুশনি শাক তুলছি। বলেই হঠাৎ সলজ্জ হাসি হেসে আঁচল দেখিয়ে বললে, মিথ্যে কথা বলবো না বামুনের মেয়ের সামনে, এই দেখো। অনঙ্গ বউ বিস্ময়ের সঙ্গে বললে, ও কি হবে? হাঁস আছে বুঝি? গয়লা বউয়ের আঁচলে একরাশ কাদামাখা গেঁড়ি গুগলি। সে বললে, হাঁস নয় রে ভাই, আমরাই খাবো। ও কি করে খায়? এমনি শাঁস বের করে ঝাল চচ্চড়ি হবে। সত্যি? অনেকে খায় গো, তুমি জানো না? আমরা শখ করে খাই ভাই। কি করে রাঁধে আমাকে বলে দিও তো। না ভাই, তুমি খেতে যাবে কি দুঃখে, তোমাকে বলে দেব না। সেদিনই একটু বেলা হলে কাপালিদের ছোট বউ এসে বললে, এক কুচি চাল ধার দিতে পারো ভাই? এই বড্ড লজ্জায় পড়েছি। অনঙ্গ বউ বললে, কি ভাই? ভূষণ কাকার বউ এসেছে, দুটো চাল নিতি। 2 দিন খেতে পাইনি ভাত, দুটো গেঁড়ি গুগলি তুলে এনেছে, সেদ্ধ করে খাবে। কিন্তু দুটো চাল নেই। আমার বাড়ি এসেছে, তা বলে তুমি খাও ভাঁড়ে জল, আমি খাই ঘাটে। কিন্তু আমারও চাল নেই ভাই। দুটো একটা হবে না? আছে, কিন্তু দেওয়ার মতো নেই। তোর কাছে নুকুবো না, সে 4 চাল আছে, তা থেকে দেব না। 3 বেলার খোরাকও নেই। কাপালি বউ বসে পড়ে গালে হাত দিয়ে টেনে টেনে বললে, তাই তো, কি হবে উপায় দিদি? চাল তো কোথাও নেই, কি করি বলো তো? অনঙ্গ বউ বললে, ছিল বিশ্বাস মশাই, তার ঘরে যা হয় 2টো ধান চাল ছিল, সেও তো চলে গেল। আমরাও তো তাই বলি, তবে কোন সাহসে চাল দেব বের করে?
তা তো সত্যি কথাই। হঠাৎ অনঙ্গ বউ হেসে বললে, রাগ করলি ভাই ছোট বউ? না ভাই, এর মধ্যে রাগ কিসে? নে আঁচল পাত, চাল নিয়ে যা। তোমাদের? আরে যা হয় হবে, তবু থাকতে দেব না তা কি হয়? নিয়ে যা। দিন কতক পরে চালের ঘোর অনটন লোকের ঘরে ঘরে। প্রত্যেকে প্রত্যেকের বাড়ি এসে চাল ধার চায়। কে কাকে দেবে? অনঙ্গ বউ দুদিন ছেলে মেয়েদের মুখে ভাত দিতে পারলে না, শুধু সজনে শাক সেদ্ধ। একদিন এসে কাপালি বউ দুটো শুশনি শাক দিয়ে গেল। একদিন গঙ্গাচরণ কোথা থেকে একখানা থোড় নিয়ে এলো। ভাতের ফ্যান চেয়ে ঘরে ঘরে ফিরছে ত্রিপুরা থেকে আগত মেয়ে পুরুষ। গ্রামে হাহাকার পড়ে গেল। সন্ধ্যার দিকে রামলাল কাপালি এসে গঙ্গাচরণকে চুপি চুপি বললে, পণ্ডিত মশাই, এই চাল নেবেন? গঙ্গাচরণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? মেটেরা বাজিপুর থেকে আমার শ্বশুর 1 বস্তা চাল লুকিয়ে পালিয়ে এসেছেন আমাদের বাড়িতে। 1.5 মণ চাল, বেনামুড়ি ধানের ভালো চাল। তা ছোট বউ বললে, এই বামন দিদির বাড়ি বলে দেখো। কি দর? শ্বশুর বলছে 40 টাকা করে মণ। আউশ চালের মণ 40 টাকা? দাদা ঠাকুর, তাই মিলছে না। আপনি তো সবই জানেন। গঙ্গাচরণ ইতস্তত করতে লাগলো। দুগাছা পাতলা রুলি আছে অনঙ্গ বউয়ের হাতে, একবার গেলে আর হবে না। কিন্তু উপায় কি? ছেলেপুলেকে বাঁচিয়ে রাখতে হবে তো। বাড়িতে এসে স্ত্রীর কাছে বলতেই তখনই সে খুলে দিলে। 1 মণ চালিয়ে এসে ঘরে উঠল। রামলাল কাপালি বলে দিলে, চুপি চুপি নিয়ে যাবেন দাদা ঠাকুর। সন্ধ্যের অনেক পরে চাল নিয়ে আসতে গিয়ে গঙ্গাচরণ ও তার 2 ছেলে পড়ে গেল নিমাই জেলের সামনে। সে নদীতে যাচ্ছে আলোয় মাছ ধরতে। ওদের দেখে বললে, কে? গঙ্গাচরণ বললে, এই যে আমরা। কে পণ্ডিত মশাই? পেন নাম হই। এই তা কি আছে ওতে? ও আছে ধান বুঝি পণ্ডিত মশাই? মানে হ্যাঁ। নিমাই জেলের বিধবা মেয়ে পরদিন ভোর না হতেই এসে হাজির। না খেয়ে মারা যাচ্ছে ওরা। 2টো ধান দিতে হবে। অনঙ্গ বউ মিথ্যা কথা বলতে তেমন পারে না। না ভেবেই বলে বসল, ধান তো নেই ঘরে, চাল এনেছিলেন কিনে উনি। তাই 2টো দেন বামন দিদি, না খেয়ে মরছি। দিতে হলো। ঘরে থাকলে না দিয়ে পারা যায় না। ফলে দলে দলে এ পাড়া ও পাড়া থেকে লোক আসতে লাগলো। কেউ ভাত চায়, কেউ চাল চায় 2টি। 1 মণ চাল 10 দিনে উঠে গেল। মাঝে পড়ে অনঙ্গ বউয়ের শেষ সম্বল রুলি দুগাছা অনন্তের পথে যাত্রা করল। ইতিমধ্যে একদিন ভাতছালা থেকে মতি মুচি নিয়ে এসে হাজির। অনঙ্গ বউ বললে, খিরে মতি, হায় আয়। মতি গলায় আঁচল দিয়ে দূর থেকে প্রণাম করে বললে, গড় করি দিদি ঠাকুরো। তা কিরকম আছিস লা? এরকম বিচ্ছিরি নোগা কেন? ভালো না গো দিদি ঠাকুরো, না খেয়ে খেয়ে এমনি দশা হয়েছে। তোদের ওখানেও মন্বন্তর? বলেন কি দিদি ঠাকুর? অত বড় মুচিপাড়ার মধ্যে লোক নেই, সব পালিয়েছে। কোথায়? যেদিকে 2 চুক যায়। দিদি ঠাকুর 7 দিন ভাত খায়নি, শুধু চুনু মাছ ধরতাম আর গেরি গুগলি। তাও এদানি মেলে না। ভাত ছালা সেই বিলির জল ঘোল দই। শুধু দেখে মুচিপাড়া বাগদিপাড়ার মেয়ে ছেলে বউ ঝি সব সেই এক গলা জলে নেমে চুনো মাছ আর ছেলে মেয়ে ডাঙায় বসে কাঁদছে। ওদের মা কাঁচা গেরি গুগলি তুলে ওদের মুখে দিয়ে কান্না থামিয়ে এসে আবার জলে নামছে। কত মরে গেল ওইসব খেয়ে। নেতু বুনোর ছোট মেয়েটা তো ধরফর করে মরে গেল পেটের অসুখে। বলিস কিরে মতি? আর বলবো কি, অত বড় মুচিপাড়া ভেঙে গিয়েছে দিদি ঠাকুর। কেন? খেয়ে কোথায় চলে গেল?
না খেয়ে কদিন থাকা যায় বলুন? যার চোখ যেদিকে যায় বেরিয়ে পড়েছে। আমার ভাই দুটো, অমন জোয়ান ভাইপো দুটো না খেয়ে খেয়ে এমনি খ্যাংড়া কাটি। তারপর কোন দিকে যে তারা চলে গেল জানি না। আহা, অমন জোয়ান দুই ভাইপো, আর এই দেখো আমার শরীর। হাত দুটো বের করে দেখিয়ে মতিমুচিনি হাউ হাউ করে কেঁদে উঠল। অনঙ্গবাবু তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বললে, কাঁদিস নে মতি, কাঁদিস নে, একটু জল খা, এনে একটু জল খা, একটু গুড় ভাত দেব? কদিন খাসনি? মতি দু হাতের আঙুল ফাঁক করে বললে, দিদিমণি 7 দিন। শেষ পর্যন্ত মতিমুচিনির অবস্থা অনঙ্গবউয়ের মনে ভয় ঢুকিয়ে দিলে। না খেয়েও তাহলে মানুষ কষ্ট পায়? নয়তো ভাত ছালার অতগুলো মুচির অবস্থা আজ এরকম হলো কি করে? এই সময় আবার একদিন এসে পড়ল কামদেবপুরের দুর্গা পণ্ডিত। সেদিন অনঙ্গবউ 2টি শুষ্নি শাক তুলে এনেছে নোনাজলার জোল থেকে। সে যেন এক পরম প্রাপ্তি। খুব বেলা গেলে কাপালিদের ছোট বউ সেদিন ডাকলে, ও বামন দিদি, চলো এক জায়গায়। কোথায় রে চুটকি? নোনাতলার জলে। কেন রে, এত বেলা গেলে নোনাতলার জলে? তো নাগর বুঝি নুকিয়ে তোর সঙ্গে দেখা করবে? মরণ বামন দিদি, স্বামী আছে না আমার? অমন বুঝি বলতে আছে স্বামী যাদের আছে তাদের? তোমরা রূপসী বউ, তোমাদের নাগর থাকুক, আমার দিকে কে তাকাবে তোমার থাকতে? তা না গো, শুষ্নি শাক হয়েছে অনেক, লুকিয়ে তুলে আনি চলো। কেউ এখনো টের পায়নি, টের পেলে আর থাকবে না। নোনাতলার জোল গ্রামের পেছন দিকের বাঁশবন আমতলার পেছনে ঘন ঝোপে ঘেরা জায়গা। বর্ষাকালে নিচু জায়গাতে জল বাঁধে, এখন জল নেই। শরতের শেষে জলাশয় সব শুকিয়ে উঠেছে। ভিজে মাটির উপর নতুন শুষ্নি শাক এক রাশ গজিয়েছে দেখে অনঙ্গবউয়ের মুখে হাসি আর ধরে না। বলে, যে অনেক রে ভাই। কাপালি বউ হাসতে হাসতে বললে, একেই বলে কাঙালকে শাকের ক্ষীর দেখানো। তা হোক, কারো চুরি তো করছি নে, ভগবানের জিনিস হয়ে আছে, তুলে খাও। এখনো কেউ টের পায়নি তাই রক্ষে, নইলে ভেসে যেত সব এতদিনে। অনঙ্গবউ আবার ভীতু মেয়ে। একটা শেয়াল ঝোপের দিকে খসখস করতেই চমকে উঠে বলল, এ কিরে কপালি বউ, বাঘ না তো? বাঘ না তোমার মুন্ডু বামন দিদি, দেখো না চেয়ে। তুই কি করে এই বনলা জায়গায় শাকের সন্ধান পেলি? সত্যি কথা বলতে চুটকি। অনঙ্গবউ কপালিদের ছোট বউয়ের স্বভাব চরিত্রের কথা কিছু কিছু জানতো না এমন নয়, গোড়া থেকেই ওর মনে সন্দেহ না হয়েছিল এমন নয়। কাপালি বউ হাসতে হাসতে বললে, তোর আবার ঢাকছিস? এখানে তুই কি করে এলি রে? কখন এলি? এখানে মানুষ আসে? এই এলাম। কেন এলি? কাপালি বউয়ের মুখ সলজ্জ হয়ে উঠল। বললে, এমনি। মিথ্যে কথা, এমনি নয়। বলি, হ্যাঁ রে ছুটকি, তোর ও স্বভাব গেল না? না, ভারী খারাপ ওসব জিনিস, জানিস? স্বামীকে ঠকিয়ে এখনো ওসব করতে তোর মন সরে? ছি। কাপালি বউ চুপ করে রইল। অন্য কেউ এমন কথা বললে সে রেগে ঝগড়াঝাটি করত, কিন্তু অনঙ্গবউয়ের মধ্যে এমন কিছু আছে যাতে কারো সাধ্য হয় না তার মুখের ওপর কথা কইতে, বিশেষ করে যখন সে একটা এমন ধরনের ব্যাপারে প্রতিবাদ করছে। অনঙ্গবউ বললে, না সত্যি ছুটকি, তুই রাগ করিস নে, আমি ঠিক কথা তোরে বলছি। কাপালি বউ ঝাঁকি মেরে মুখ ওপরের দিকে ফুটন্ত ফুলের মতো তুলে বলল, আমি কি আসতে চাই? আমাকে ছাড়ে না যে। কে? নাম না হয় নাই বললাম বৌদিদি। বেশ, যাকগে, না ছাড়লেই তুই অমনি আসবি? আমার চাল জোগাড় করে এনে দেয়। সত্যি বৌদিদি, তুমি সত্যি নক্কি ভাগ্যিমানী, মিথ্যে বলবো না তোমার কাছে। বামুন দেবতা, সেদিন আমি না খেয়ে উপোস করে আর পারিনি, খিদে সহ্য করতে পারিনি ছেলেবেলা থেকে। বাপ মা থাকতি সকাল সকাল 1 পাথর পান্ত ভাত 2 কাঁচা পেঁয়াজ দিয়ে বেড়ে দিত, খেতাম পেট ভরে। তারপর বল, সেদিন উপোস করে আছি সারাদিন। ও এসে বললে, এই পর্যন্ত বললে কাপালি বউ লজ্জায় মুখ নিচু করে বললে, না সে কথা আর কি। বললে চাল দেবো 8 কাঠা,
আর তাই তুই, এই পর্যন্ত বলেই অনঙ্গ বউ চুপ করে গেল। ওর কাছে এসে ওর হাত ধরে গম্ভীর সুরে বললে, ছুটকি। কাপালি বউ চুপ করে রইল। তুই আমার কাছে গেলি না কেন? তুমি সেদিনও আমার সঙ্গে শাক তুলে নিয়ে গেছিলে। তোমার কাছে কিছু ছিল না সেদিন, যেদিন মতিমুচি নিয়ে এলো ভাতছালা থেকে। অনঙ্গ বউয়ের চোখ ছলছল করে এলো। সে আর কিছু না বলে কাপালি বউয়ের ডান হাতখানা নিজের হাতের মধ্যে টেনে নিলে। দুর্গা পণ্ডিত এসে আর হয়ে শুয়ে পড়েছিল ওদের দাওয়ায়। বাড়িতে কেউ ছিল না। গঙ্গাচরণ পাঠশালায় ছেলেরা কোথায় যেন বেরিয়েছিল। অনঙ্গ বউ শাক তুলে বাড়ি ফিরে এসে দেখে প্রমাদ গণল। আজই দিন বুঝে শুধু এই শাকই ভরসা। দুটো কটা মোটা নাগড়া চাল কোথা থেকে উনি ওবেলা এনেছিলেন, তাতে একজনেরও পেট ভরবে না। দুর্গা পণ্ডিত বললেন, এসো মা, এসো এসো, তো তোমার বাড়ি এলাম। বসুন বসুন। তা তো তোমাদের সব ভালো তো? ওই একই রকম। আধ ঘন্টা পরে দুর্গা পণ্ডিত হাত পা ধুয়ে সুস্থ ঠান্ডা হয়ে অনঙ্গ বউয়ের কাছে তার দুঃখের বিবরণ দিতে বসলে, যেন অনঙ্গ বউ তার বহুদিনের আপনজন। অনঙ্গ বললে, 3 দিন খাননি? বলেন কি? আমি তো নই, বাড়ি শুদ্ধ কেউ নয় মা। বলি না খাওয়ার কষ্ট আর আর সহ্য হয় না, তাই তাই ভাবলাম আমার মায়ের কাছেই যাই। তাই এলেন, ভালোই করেছেন। অনঙ্গ আকাশ পাতাল ভাবতে লাগলো, আপাতক বুড়োকে কি দিয়ে একটু জল দেওয়া যায়। হঠাৎ তারপরে মনে পড়ে গেল পুরনো দুটো চা পড়ে আছে হাঁড়ির মধ্যে পুটুলিতে। বললে, একটু চা করে দেব? দুর্গা পণ্ডিত খুশির সঙ্গে বলে উঠল, আহা, এই তাহলে তো ও খুব ভালো হতো, কতদিন চা পেটে পড়েনি। অনঙ্গবউ চিন্তিত মুখে বললে, কিন্তু নুন চা খেতে হবে, দুধ নেই। এই তাই দাও মা, তাই দাও। লবণ চা আমি বড্ড ভালোবাসি। শুধু 1 বাটি নুন চা, তাছাড়া অনঙ্গ বউয়ের কিছু দেবারও বা উপায় কি ছিল? রাত্রে গঙ্গাচরণ এসে দুর্গা পণ্ডিতকে দেখে মনে মনে ভারী চটে গেল। স্ত্রীকে বললে, আবার ওটা এসে জুটেছে? অনঙ্গ বউ রাগের সঙ্গে বললে, জুটেছে তা কি হবে এখন? চলে যেতে বলতে পারলে না? কি খেতে দেবে শুনি? তুমি আমি দেবার মালিক, যিনি দেবার তিনিই দেবেন। হ্যাঁ, তিনি তো দিলেন দুবেলা, তাহলে ওকেও তো তিনি দিলেই পারতেন। তোমার স্কন্ধে এসে চাপলেন কেন? ছি, অমন বলতে নেই তার নামে। তিনি ঠিক জোটাবেন। এখানে যিনি পাঠিয়েছেন এও তার কাজ, জোগাবেনও তিনি। বেশ, জোগান তবে, দেখি আমি বসে বসে। তুমি নাও তো, হাত পা ধুয়ে নাও। এখন একটু নুন চা খাবে? দুর্গা পণ্ডিত বেশ শেকড় গেড়ে বসে গেল সেদিন থেকে। গঙ্গাচরণ মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু বলতে পারলে না। দেখতে দেখতে 3 দিন দিব্যি কাটিয়ে দিলে। অনঙ্গ বউয়ের আশ্রিত জীব, কোথা থেকে এনে যে ওকে অনঙ্গ বউ খাওয়ায় কেউ বলতে পারে না। সেদিন দুর্গা পণ্ডিতকে বসে সামনের বেড়া বাঁধতে দেখে গঙ্গাচরণ ভীষণ বিরক্ত হয়ে বলল, ও কাজ করতে আপনাকে কে বলেছে? দুর্গা পণ্ডিত থতমত খেয়ে বললে, মানে বসে বসে থাকি, তাই ভাবলাম বেড়াটা বাঁধি। না, ও রাখুন, ও আপনাকে করতে হবে না, হাবু বাঁধবে এখন। ও তো ছেলে মানুষ, ও কি পারবে? ও খুব ভালো পারে, আপনার হাতে এক্ষুনি দায়ের কোপ লেগে যাবে। এখনও রাখুন। দুর্গা পণ্ডিত একটু কুণ্ঠিত হয়েই থাকে। সংসারের এটা ওটা করবার চেষ্টা করে, তাতে গঙ্গাচরণ আরও চটে যায়। এর মতলবখানা কি? তাহলে এখানেই থেকে যেতে চায় নাকি? অনঙ্গ বউ দিব্যকে চা খাওয়াচ্ছে, খাবার যে খাওয়াচ্ছে না এমন নয়। এদিকে স্ত্রীকে কিছু বলতেও সাহস করে না গঙ্গাচরণ। চালের অবস্থা ভীষণ। এর ওর মুখে শুধু শোনা যাচ্ছে চাল কোথাও নেই। একদিন সাধু কপালি সন্ধান দিলে কুলেখালিতে এক গোয়ালার বাড়িতে কিছু চাল বিক্রি আছে। কথাটা গঙ্গাচরণের বিশ্বাস হলো না, তবুও গরজ বড় বালাই। সাধু কপালি ও সে দুজনে 7 ক্রোশ হেঁটে কুলেখালি গ্রামে উপস্থিত হল। এদিকে রেলটেল নেই, বড় গঞ্জ বাজারও নেই, চাল থাকতেও পারে, বিশ্বাস হলো গঙ্গাচরণের। খুঁজে খুঁজে সেই গোয়ালা বাড়ি 12 হলো।
ব্রাহ্মণ দেখে গৃহস্বামী ওকে যত্ন করে বসালো, তামাক সেজে নিয়ে এলো। গঙ্গাচরণ বললে, আপনাদের জায়গাটা কিন্তু বেশ। আসল কথা কিছু বলতে সাহস করছে না, বুক ঢিপ ঢিপ করছে। কি বলে বসে কি জানে। চাল না পেলে উপোস শুরু হবে সব শুদ্ধ। গৃহস্বামী বললে, আগে হ্যাঁ, তবে ম্যালেরিয়া খুব। সে তো সর্বত্র, আপনাদের এখানেও আছে। নতুন গায়ে তো বাড়ি আপনার, সে তো নদীর ধারে নাকি? তা আছে বটে, তবু ম্যালেরিয়াও আছে। তা এদিকে যাচ্ছিলেন কোথায়? তোমার এখানেই আসা ভাই। আমার এখানে? সে তো আমার ভাগ্যি। ব্রাহ্মণের পায়ের ধুলো পড়ল। তা তা কি মনে করে? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? সে কি বাবা ঠাকুর, আমাদের কাছে ও কথা বলতে নেই। বলুন বলুন, কি জন্যে আসা? তোমার বাড়ি চাল আছে সন্ধান পেয়ে এসেছি, দিতেই হবে কিছু, না খেয়ে মরছি একেবারে। গৃহস্বামী কিছুক্ষণ গুম হয়ে বসে থাকলো, তারপর বলল, আপনাকে কে বলেছে? আমাদের গ্রামেই শুনেছি। বাবা ঠাকুর, চাল আমার আছে, মিথ্যে কথা বলবো না। আপনি দেবতা, কিন্তু সে চাল বিক্রি করবার নয়। কত আছে তা বলবে? তা মন তিনেক নকিয়ে রেখেছিল। যেদিন গভর্নমেন্টের লোক আসে, কার ঘরে কত চাল আসে দেখতে, সেদিন মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম বলে চালগুলো একটু গুমো গন্ধ হয়ে গিয়েছে। ধান নেই, শুধু ওই চাল কটা সম্বল। ও বিক্রি করলি আমরা কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করি। রাগ করবেন না, অভিসম্পাদ দেবেন না বাবা ঠাকুর। দিতে পারলি দিতাম, ওই কটা চাল ছাড়া আমার আর কোনো সম্বল নেই। ব্রাহ্মণের পায়ে হাত দিয়ে বলছি। চাল পাওয়া গেল না। ফিরে আসবার পথে গঙ্গাচরণ চোখে অন্ধকার দেখলে। সাধু কাপালিও সঙ্গে ছিল ওর। ক্রোশদুই এসে ওদের বড় খিদে ও জল তেষ্টা পেল। সাধু বললে, পণ্ডিত মশাই, আর তো হাঁটা যায় না। হ্যাঁ, তাই তো দেখছি। তা কাছে কি গাঁ? এই চলুন যাই, এই বামুনডাঙ্গা শেরপুর সামনে, তারপর ঝিকরিহাটি। বামুনডাঙ্গা শেরপুর গ্রামে ঢুকেই ওরা একটা বড় আটচালা ঘর দেখতে পেলে। সাধু কাপালি বললে, চলুন এইখানে, ওরা একটু জল তো দেবে। গৃহস্বামী জাতিতে সদ্গো, ওদের যত্ন করে বসালে, গাছ থেকে ডাব পেড়ে খেতে দিলে। তারপরে একটা বাটিতে খানিকটা আখের গুড় নিয়ে এলো, জল নিয়ে এলো। বললে, এই বেলা এখানে দুটো রসুই করে খেয়ে যেতেই হবে। গঙ্গাচরণ আশ্চর্য হয়ে বললে, রসুই? হ্যাঁ বাবা ঠাকুর, তবে চাল নেই। গঙ্গাচরণ আরও আশ্চর্য হয়ে বললে, তবে? বাবা ঠাকুর, চাল তো অনেক দিনই নেই গায়ে। দিন দশেক থেকে কেউ ভাতের মুখও দেখেনি এখানে। তবে কি রসুই করব? বাবা ঠাকুর বলতে লজ্জা করে, কলাই সেদ্ধ খেয়ে সব দিন গুজরান করছে, বড় ছোট সবাই। আপনাকেও তাই দেব। আর লাউ ডাঁটা চচ্চড়ি, ভাতের বদলে আজকাল সবাই ওই খাচ্ছি এ গায়ে। সাধু কাপালি তাতেই রাজি। সে বেচারি দুদিন ভাত খায়নি। ওর মুখের দিকে চেয়ে গঙ্গাচরণ বললে, তা বাপু, যা আছে বের করে দাও। সেদ্ধ কলাই, নুন আর লঙ্কা, তার সঙ্গে বেগুন পোড়া। সাধু কাপালি খেয়ে উঠে বললে, উফ, এত অদেষ্টে ছিল পণ্ডিত মশাই। গঙ্গাচরণ বললে, একটা হদিশ পাওয়া গেল। জানতাম না, সত্যি বলছি, কিন্তু এ খেয়ে পেটে সইবে কদিন তাই ভাবছি। সন্ধ্যার দিকে শুধু হাতে গঙ্গাচরণ বাড়ি ফিরল। কেবল সাধু কাপালি গোটা কতক বেগুন দিয়েছে। সাধু গরিব লোক, তরি তরকারি বেচে সে হাটে হাটে 3-4 টাকা উপার্জন করে, কিন্তু টাকা দিয়েও চাল মিলছে কোথায়? এতক্ষণ শুনছিলেন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশনি সংকেতের তৃতীয় পর্ব। গল্পটি কেমন হয়েছে জানতে চেয়ে লেখকের আমি অপমান করব না, কিন্তু যদি আমাদের উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের গ্রো করতে একটু হেল্প করুন অ্যান্ড ডু সাবস্ক্রাইব।